প্রবল লজ্জা আর ভয় এসে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে কল্যাণীকে। সেখানে আর দাঁড়াতে পারে না সে। দুরু দুরু বুকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, কিন্তু প্রফুল্লকে খুঁজে পায় না সে। আবার নিঃশব্দে ওপরে উঠে এসে তারাচরণের ঘরের বাইরে দাঁড়ায় কল্যাণী। সে ঘরের দরজাটা তখন ভেজানো। ভেতর থেকে প্রফুল্লর গলা শুনতে পায় সে। তার মানে ওপরেই আশেপাশের কোনো ঘরে ছিল প্রফুল্ল। দুটো কথাও তো বলতে হবে। কি করবে এবার বুঝতে না পেরে জড়সড় হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে কল্যাণী। করলে কেন বলো? শুনতে পায় প্রফুল্ল বলছে, ছি ছি ছি, এ কি করলে বলো তো? এটা কিন্তু ভারী অন্যায়। কি অন্যায় করেছি শুনি? আমার স্ত্রীকে ঘরে ডেকে পাঠিয়েছি, এইটুকুই তো করেছি। আর কল্যাণী, ও তোমার স্ত্রী নয়? ওকে বিয়ে করে এ বাড়িতে তুমি আনোনি? তুমি এখন এভাবে ওকে কষ্ট দিলে সেটা ধর্মে সইবে তো? সে তো তোমার কথা। হ্যাঁ, আমার কথায়। কিন্তু ছেলে খেলা করার জন্য তো ওকে ডেকে আনিনি। হ্যাঁ, এখন ওকে এভাবে তাচ্ছিল্য করলে আমার মুখটা ছোট হয়ে যায় না? বলো, যায় না? প্রফুল্ল, আমি আসলে... কেন ওকে এ বাড়িতে নিয়ে এসেছি তুমি জানো না? কেন আমার সর্বস্ব ছেড়ে দিয়েছি আমি, তা তুমি জানো না? হ্যাঁ, মেয়ে মানুষের স্বামীর চেয়ে আপনার কে আছে? সেই এত বড় অধিকারটাই আমি হাসি মুখে ছেড়ে দিলাম, আর তুমি ওকে একটু আদর যত্ন করতে পারবে না? এ তোমার কেমন বিচার গা? হ্যাঁ, বেশ, তুমি যা চাও তাই হবে। ও, আমার উপর রাগ করলে বুঝি? না প্রফুল্ল, তোমার উপর রাগ করতে পারি? তুমি যা বললে এবার থেকে তাই হবে। তোমার আদর্শই মেনে নিলাম। আমার আদর্শ? ও গো, অমন করে বলো না গো। আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এই সংসারই তো আমার সব। তোমার ভালোবাসা, স্নেহ আর বিশ্বাসই তো আমার জোর গো। ওই মেয়েটাকে যতটা দেখাই ততটা ভালো সত্যিই বাসি না। কোনো মেয়ে এটা পারবে না। গলায় পাথর বেঁধে... কেন এত কষ্ট পাচ্ছ প্রফুল্ল? দরকার কি? ছেলেপুলে নাই বা হলো, অনেকেরই তো... না, যা করছি এই সংসারের জন্য করছি। দোহাই তোমার, ওকে আর তাচ্ছিল্য করো না গো। না প্রফুল্ল, করব না। এই তোমাকে তোমাকে কথা দিচ্ছি। আর দাঁড়াতে পারল না কল্যাণী। তার পা কাঁপছিল। ভয়ানক একটা অপরাধ বোধ আর লজ্জা তার উপর চেপে বসেছিল। দাঁতে দাঁত চেপে নিজের কান্নাটা আটকে রাখল সে। তারপর পা টিপে টিপে একতলায় তার ঘরে চলে গেল। খুট করে দরজার আওয়াজ পেয়ে অন্ন ঠাকুরঝি জিজ্ঞাসা করল, কে রে? মানিকের মা এলি নাকি? এত রাতে কি দরকার? না ঠাকুরজি, আমি... ওহো, তুই? হ্যাঁ রে, চলে এলি? সেখানে জায়গা হলো না বুঝি? আমি এখানেই শোবো। রাধা মাধব, রাধা মাধব। আয় মা, আয় আয়, শুয়ে পড়, অনেক রাত হয়েছে, আয়। প্রফুল্লর কিন্তু অদ্ভুত একটা গুণ ছিল। তার উপর রাগ বা অভিমান করে বেশিক্ষণ থাকা যেত না। তার নামটা যে প্রফুল্ল, আর তার স্বভাবটাও তাই। সবাইকে সে প্রফুল্লই রাখত। পরদিন সকালে কল্যাণীকে যখন বোন বলে বুকে টেনে নিল সে, কল্যাণীও আগের রাতের কথা বেমালুম ভুলে গেল। বাধ্য মেয়ের মতো আবারও প্রফুল্লর কথা শুনে সে চলতে লাগলো। সেদিনটাও আগের দিনের মতোই নিরুদ্বেগে আর নিস্তরঙ্গভাবেই কেটে গেল তার। রাতের বেলা ঘরে শুতে এসে তারাচরণ দেখল তার বিছানায় অকাতরে ঘুমিয়ে আছে কল্যাণী। সকালবেলা তার কপালে যে বিষাদের ভাঁজ থাকে, এখন সে ভাঁজও উধাও। বড় প্রশান্তিতে ঘুমিয়ে আছে সে। মুখের সব কষ্ট উধাও। মুখখানি কি অদ্ভুত শান্ত, যেন পদ্মপাতার মতো। ঘোমটা ছাড়া কল্যাণীর এই মুখখানি এই প্রথম ভালো করে দেখল তারাচরণ। কয়েক মুহূর্ত সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বসে রইল সে। চোখ ফেরাতে পারছিল না। তার দীর্ঘ বিষণ্ণ চোখ দুটো যেন তারাচরণের চোখের সামনে ভাসছে। খুব মৃদুস্বরে ডাকল সে, কল্যাণী, কল্যাণী।
কল্যাণী, কল্যাণীর ঘুম ভাঙল না, কিন্তু নিজের ডাকে নিজেই লজ্জা পেল তারাচরণ। তার মনে হলো, ছি ছি, সে কি প্রফুল্লর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? না না, আলোয় উজ্জ্বল ঘরের চেয়ে তার এখন অন্ধকারই ভালো। তাড়াতাড়ি উঠে গ্যাস বাতির চাবি ঘুরিয়ে ঘরটা অন্ধকার করে দিল সে। আর তখনই ধর্মর করে উঠে বসল কল্যাণী। জড়ানো গলায় জিজ্ঞাসা করল, কে কে আলো কেনে ভালো? ও ঠাকুরজি, গ্যাসের বিজলি বন্ধ হয়ে গেল কেন গো? উত্তর দিচ্ছ না কেন? দিদি এলে নাকি? দিদি? ভয় নেই কল্যাণী, এই তো আমি আছি। ওমা, এ কি আপনি? আহা, অন্ধকারে পড়ে যাবে যে, এখন নেমো না, শুয়ে পড়ো। কল্যাণীর হাত ধরে তাকে আশ্বস্ত করল তারাচরণ। তারপর নিজেও পাশ ফিরে শুয়ে পড়ল। এই প্রথম তার নাম ধরে ডাকল তার স্বামী। বিহ্বল হতবুদ্ধি কল্যাণী কি যে করবে বুঝতে পারল না, সেখানেই চুপ করে বসে রইল সে। কি হলো, বসে রইলে কেন? এসো, শোবে এসো, অনেক রাত হলো তো। অজান্তেই দু চোখের কোল দিয়ে জল গড়াতে লাগলো কল্যাণীর। এবার তার মনে পড়ল, খাওয়া দাওয়ার পরে দিদির ডাকে এ ঘরে শুয়ে শুয়েই তো দুজনে গল্প করছিল। কখন যে সে ঘুমিয়ে পড়েছে, আর প্রফুল্ল তার পাশ থেকে নিঃশব্দে উঠে গেছে, সে টেরই পায়নি। জেগে থাকলে কিছুতেই এক মুহূর্ত একা একা এ ঘরে সে থাকতো না। তার মাথায় হাত বুলোতে বুলোতে প্রফুল্ল আসলে তাকে ঘুম পাড়িয়ে দিতেই চেয়েছিল, এবং দিয়েও ছিল। শুধু কল্যাণী যা বুঝতে পারেনি। চুপ করে স্বামীর দিকে তাকিয়ে রইল কল্যাণী। তারাচরণ তখন ঘুমিয়ে পড়েছে। এবার বিছানার এক কোণায় নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখে কল্যাণীও ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এখন আর কোনো ছলছুতোর দরকার পড়ে না। প্রফুল্লর কথায় মাঝে মধ্যেই তারাচরণের ঘরে গিয়ে থাকে কল্যাণী। যা যা, তুই ওই ঘরে যা। প্রফুল্লর এই বিধাতার ভূমিকা দেখে নিজের ঘরে বসে আপন মনে হাসে অন্য ঠাকুরজি। তার কথা কেউ অবশ্য টেরও পায় না। কল্যাণীকে যে তারাচরণের সয়ে গেছে, বাড়ির লোকে এতেই বেশ খুশি। প্রফুল্লর নামে আর এক প্রস্থ ধন্য ধন্য পড়ে যায়। কিন্তু কল্যাণীর যে এটা স্বাভাবিক অধিকার, সেটা কারোর মনে থাকে না। এভাবে আরও কয়েকটা মাস কেটে গেল। গোপীবল্লভপুরের চাটুজ্জে বাড়িতে সেদিন মহা ধুমধাম। দরজার দুপাশে মঙ্গল ঘট আর কলা গাছ বসানো হয়েছে। সকাল থেকেই মধুর রাগে নহবত বাজছে। বিরাট মণ্ডপে দলে দলে মানুষ আসছে। মণ্ডপের একদিকে অনাথ আতুর কাঙালিদের ভিড়, সব মিলিয়ে সে এক হৈ হৈ কাণ্ড। আজ চাটুজ্জে বাড়ির বংশধরের ষষ্ঠী পুজো। তারাচরণ আর কল্যাণীর একটি ছেলে হয়েছে। চাটুজ্জেদের আনন্দ তাই আর ধরে না। সে বাড়িতে আজ গোটা গ্রামের নিমন্ত্রণ। আসুন আসুন ঘোষাল মশাই, আসুন আসুন। তোমার সুখবরটা পেলাম তারাচরণ। বাহ 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 বাহ, ভারী খুশি হয়েছি। এতদিনে ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। গোটা বাড়ি জুড়ে এত আনন্দ, এত হইচই, কিন্তু কল্যাণীর মুখে আনন্দ নেই। সন্তান প্রসব করার পর থেকেই তার একেবারে যায় যায় অবস্থা। গোপীবল্লভপুরের চিকিৎসক মাধব পোদ্দারের বেশ নাম ডাক আছে। সেই মাধববাবু আজকাল প্রায় সারা দিন এ বাড়িতেই বসে থাকেন। কল্যাণীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ লড়াই করছেন তিনি। সদ্য প্রসূতিকে ঘিরে যখন জমি মানুষে টানাটানি চলছে,
এমন সময় আঁতুর ঘরে এসে ছেলেটাকে কোলে তুলে নিল প্রফুল্ল। দেখো দেখো কেমন দেখতে হয়েছে বাচ্চাকে, দেখো। তোমার কোলে বড় সুন্দর মানিয়েছে কিন্তু। হ্যাঁ, মনে হচ্ছে যেন তোমারই। বারে, তার বলতে আমার নয় তো কার শুনি? বৌমনি, ও বৌমনি, ছোট রানী কেমন যেন করছে গো। সে কি? চল চল চল।